30 জানুয়ারি 1925। ঠান্ডায় জমে আসে এক সকাল। কেন্টাকির পাহাড়ি এক এলাকা, নামটা শান্ত, কিন্তু বুকের নিচে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। সেই পাহাড়ের ভিতরে ছিল একটি গুহা, নাম সেন্ট কেভ। নামটা সেভাবে কেউ জানতো না তখন, কিন্তু এই নামটাই খুব শীঘ্রই ছড়িয়ে পড়ে পুরো আমেরিকা জুড়ে, একটা মানুষের প্রাণপণ লড়াইয়ের প্রতীক হয়ে। ফ্লয়েড কলিন্স একজন অভিজ্ঞ গুহা অনুসন্ধানকারী। তার স্বপ্ন ছিল বড়, আর বিশ্বাস ছিল নিজের সাহসে। সেই দিন সকালে সে এক হাতে কেরোসিনের বাতি ধরে নামলেন সেই গুহার অন্ধকারে। প্রবেশ পথটা এতটাই সরু ছিল যে তাকে হামাগুড়ি দিয়ে, বুক চেপে এবং নিঃশ্বাস আটকে ধীরে ধীরে ঢুকতে হচ্ছিল গুহার গভীরে। তার চারপাশে ছিল ধারালো পাথরের দেয়াল, যেগুলো একটু এদিক ওদিক হলেই মানুষকে কেটে ফেলে দিতে পারে নিঃশব্দে। আর আলো ছিল শুধু সেই ছোট্ট কেরোসিন ল্যাম্পটা, যেটার আলো নিভে গেলে চারপাশের অন্ধকারটা আর কখনো আলো দেখবে না। কেউ জানতো না এই ধোঁকাটাই তার ফিরে আসার সব রাস্তা বন্ধ করে দেবে। কেউ ভাবতেও পারেনি এই একটা গুহা একটা মানুষকে নিয়ে কিভাবে পুরো আমেরিকাকে নাড়িয়ে দেবে। একসময় সে পৌঁছায় টার্ন অ্যারাউন্ড রুমের কাছে, আর এটা এমন একটা জায়গা যেখানে আসার পর অভিজ্ঞ কেবাররাও ভয় পেয়ে পালিয়ে যায়। কারণ এই জায়গাটা এত সরু যে আরো সামনে যেতে হলে কেবারকে একটি ছোট্ট প্যাসেজ ক্রস করতে হবে, আর এই প্যাসেজটা এত ছোট যে একটা বাচ্চার পক্ষেও যাওয়া কষ্ট হবে। বুঝার সুবিধার্থে এই গর্তটির সাইজ 9 ইঞ্চি বা 22 সেন্টিমিটার। ফ্লয়েড ধীরে ধীরে গুহাটির ভিতরে গায়েব হচ্ছিল, আর গুহার ভিতরে ধারালো পাথর তার জামা আটকে যাচ্ছিল, যার কারণে তার ভিতরে ঢুকতে অনেক কষ্ট হচ্ছিল। এই সময় ফ্লয়েড তার পায়ের সাহায্যে নিজেকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। এরপর সে একটা চৌড়া ওপেনিং এর কাছে পৌঁছায়, আর ভেতরে যাওয়ার জন্য তাকে একটি 10 ফুট নিচে সরু খাদে নামতে হবে। তবে এটাও ঠিক সরু চিমনির মতো। সে একটি দড়ি পাথরে বেঁধে খাদটির নিচে নামতে থাকে, আর এখানে ক্যাবটি সমাপ্ত হয়, আর তাকে দ্বিতীয় সাইডে যাওয়ার জন্য খনন করতে হবে। আসলে সে যেতে চাইছিল অপর সাইডের ক্রিস্টাল চেম্বারে। ফ্লয়েড প্রায় 1 মাস ধরে এখানে খননের কাজ করে আসছে। প্রতিদিনের মতো সে কাজ শেষ করে ফিরে আসছিল, তবে কি সে জানতো তার জন্য কি অপেক্ষা করছে? আর কিছুটা পথ যাওয়ার পর তার কেরোসিনের লণ্ঠনটা ভেঙে যায়, আর এই অন্ধকারে কি করবে বুঝছিল না। তাই সে একটু একটু করে সামনে যেতে থাকে, আর সে কিছু যাওয়ার পর ভুল করে একটা লুজ পাথরে পা দেয়, আর সেই পাথরটি তার পায়ের উপর এমনভাবে আটকে যায় সরানোও কষ্টকর হয়েছিল। পাথরটা ছিল প্রায় 12 কেজি ওজনের। সে দ্বিতীয় পা দিয়ে পাথরটিকে সরানোর অনেক চেষ্টা করে, তবে জায়গা না থাকার কারণে পাথরটি তার পায়ের সাথে আটকে থাকে। সে যতই পাথরটাকে সরাতে চায়, ততই তার উপর ছোট ছোট পাথর পড়তে থাকে। সে সেখানে বসতেও পারবে না। সে নিজেকে যত নাড়াতে থাকে, তার উপর ছোট ছোট পাথর পড়তে থাকে, আর ততই তার অবস্থা খারাপ হতে থাকে। আর এই অবস্থায় তার একটাই রাস্তা, সাহায্যের জন্য চিৎকার করা। এটা হলো সেন্ট কেভ, আর ফ্লয়েড কলিন্স মাটি থেকে প্রায় 60 ফুট গভীরে গুহায় আটকে পড়েছে। ফ্লয়েড কলিন্স 20 জুন 1887 সালে আমেরিকার লুগান, কেন্টাকিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি কেভ এক্সপ্লোর করতে ভালোবাসেন। তিনি ঘন্টার পর ঘন্টা কেভ এক্সপ্লোর করেন। ফ্লয়েডের সময় এই অঞ্চলে কেভ এক্সপ্লোর বা প্রতিযোগিতামূলক ব্যবসা ছিল। 1925 সালে সে একটা কেভ ডিসকভার করে, যার নাম সেন্ট কেভ। আর এই কেভটির মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যার ভিতরে রয়েছে একটা চেম্বার, যেটা জিপসাম ক্রিস্টাল দিয়ে তৈরি। তবে এটা অন্য কেবের তুলনায় দেখতে অনেক সুন্দর ছিল, আর এর ভিতরে ঢোকা তেমনই কষ্ট ছিল। ফ্লয়েড সেই চেম্বারে যাওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে সেই পথ থেকে অনেক পাথর সরায়। তবে যেই দিন সে আটকে পড়ে, সেই দিনই সে রাস্তাটা বানিয়ে ফেলে সেই কেবে যাওয়া। সে অনেক খুশি হয়। দীর্ঘ 1 মাস কষ্ট করার পর সে সফল হয়। তবে সৃষ্টিকর্তা সেদিন তার জন্য অন্য কিছু লিখেছেন। ওই দিন সে ফিরে আসার সময় মাটির 7 ফুট নিচে আটকে পড়ে, যেখান থেকে এক পাও মুভ করা অনেক কষ্টের। ঘন্টার পর ঘন্টা সে চিল্লাতে থাকে, তবে তাকে শোনার মতো সেখানে কেউ ছিল না। ক্লান্ত হয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর সে আবারও চিল্লাতে থাকে, তবে আফসোস, তাকে শোনার মতো সেখানে কেউ ছিল না। প্রায় 30 ঘন্টা ধরে সে সেখানে আটকে থাকে। ওইদিকে সে বাড়ি ফিরছে না দেখে বাড়ির লোকজনও টেনশন করে।
তাকে খোঁজার জন্য তার বাবা, চাচা আর তার ভাই হুমার কলিং কেবের সামনে উপস্থিত হয়। ফ্লয়েডের জামা আর টুপি কেবের বাইরে রয়েছে, তাই তারা মনে করে যে ফ্লয়েড হয়তো এখনোই কেবের ভেতরে রয়েছে। কনফার্ম করতে তার ভাই হুমার টার্ন অ্যারাউন্ডের মধ্যে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে। তখন তার চিল্লানোর আওয়াজ শুনতে পায় তার ভাই। তার ভাইয়ের আর বুঝতে বাকি নেই যে তার ভাই মহা বিপদে আছে। সে বাইরে এসে সবাইকে ফ্লয়েডের আটকে থাকার কথা বলল। এরপর সে কিছু জলখাবার ও রিক্স নিয়ে তার ভাইয়ের মাথার কাছে যায়। সে তার ভাইকে শান্ত করতে জলখাবার ও কফি খাওয়ায়। তারপর সে সেখান থেকে তাকে বের করার পরিকল্পনা করে। তবে এখানের অবস্থা ছিল খুব ভয়ঙ্কর। প্রতিটি মুহূর্ত হুমারের জন্য হয়ে উঠছে চ্যালেঞ্জিং। ফ্লয়েড এখানে রয়েছে আর তার পায়ের উপর ভারী পাথর রয়েছে, আর তার চারদিকে ছোট ছোট পাথর পড়ে আছে। আর ছোট পাথরের উপর রয়েছে অনেক লুজ পাথর, যেগুলো পড়ার জন্য রেডি আছে। যেহেতু এখানে ওপেনিংটা ছোট ছিল, তাই তার কাছে দুটি অপশন ছিল। প্রথম অপশন, হুমারকে তার পা নিচে দিয়ে নামতে হবে, কিন্তু এভাবে সে ফ্লয়েডকে টাচ করতে পারবে না। আর সেকেন্ড অপশন, সে তার মাথা নিচে করে নামতে হবে। তবে সে তখন টাচ করতে পারবে ঠিকই, তবে তাকে উল্টো হয়ে সেই পাথরগুলো সরাতে হবে। সে প্রায় 8 ঘন্টা থেকে পাথর সরিয়ে যাচ্ছে, আর উপর থেকে লুজ পাথরগুলো আবার নিচে নামতে থাকে, আর তার পরিশ্রমও ব্যর্থ হচ্ছে। সে তার ভাইকে বলল, আমি উদ্ধারের বন্দোবস্ত করছি। এই বলে সে হতাশ হয়ে কেবের বাইরে আসে। আর ফ্লয়েড এখানে প্রায় 45 ঘন্টা ধরে আটকে আছে। যখন হুমার কেবের বাইরে আসে, তখন সে দেখতে পায় বাইরে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে। সবাই ভাবছে হুমার হয়তো তার ভাইকে উদ্ধার করতে সফল হয়েছে। এখন ফ্লয়েডের খবর সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং সেখানে অনেক সাংবাদিকও চলে এসেছে। আর তারা সবাই হুমারের থেকে ইন্টারভিউ নিতে থাকে আর ফ্লয়েডের কথা জিজ্ঞেস করতে থাকে। এদের মধ্যে একজন রিপোর্টার ছিল, উইলিয়াম মিলার, যে হুমার থেকে ইন্টারভিউ নেওয়ার অনেক চেষ্টা করেছিল। তাই হুমার রেগে গিয়ে বলে, আমাকে এমন স্টুপিড প্রশ্ন না করে নিজে কেবের ভিতর গিয়ে ফ্লয়েডকে জিজ্ঞেস করো। এইটা শুনে উইলিয়াম মিলার সহমত পোষণ করে এবং সে ক্যামেরা নিয়ে কেবের ভেতরে ঢুকে পড়ে। ধীরে ধীরে সে ফ্লয়েডের কাছে আসে। আসলে সে এখানে ফ্লয়েডকে সাহায্য করতে আসেনি, সে এসেছে নিউজের টিআরপি বাড়াতে। এমন পরিস্থিতিতে সে ফ্লয়েডের ইন্টারভিউ নিছিল, যা আসলেই দুঃখজনক। বাইরে আসার পর মিলার সারা খবরটি প্রিন্ট করে, আর তার এই খবর সারা আমেরিকায় ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ ট্রেনে করে সেখানে ভিড় জমাতে থাকে। আর এই সুযোগে কত ব্যবসায়ী তাদের ব্যবসা শুরু করে দেয়। সেখানে স্ট্রিট ফুডের দোকান বসে যায়, দোকানগুলোতে খাবার শেষ, আর হোটেলের দামও বেড়ে যায়। আর কিছু জাদুকর জাদু দেখিয়ে টাকাও ইনকাম শুরু করে দেয়। আর তাদের ভিড়ের চাপে নিচে কেবের পাথর আরো লুজ হতে থাকে। ঠিক ওই সময় রবার্ট নামের একজন ফায়ার ফাইটার আসে, আর সে প্ল্যান করে ফ্লয়েডকে রশি দিয়ে টেনে বের করবে। এরপর সে ভেতরে গিয়ে ফ্লয়েডের শরীরে রশি দিয়ে বেঁধে দেয়, আর বাইরে থেকে সবাই রশিটা ধরে টানতে শুরু করে। তবে তার এই প্ল্যানটি ব্যর্থ হয় রশি দিয়ে টানার কারণে, আর উপরের বীরের মুভমেন্টের কারণে কেবের উপরের অংশ ভেঙে যায়, যার ফলে এই একটি মাত্র রাস্তাও সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়, যেই রাস্তা দিয়ে ফ্লয়েডের সাথে দেখা করা যেত। আর মাত্র একটি রাস্তা যেটার মাধ্যমে ফ্লয়েডকে উদ্ধার করা যাবে, তা হলো 60 ফুট খনন করে যেতে হবে। তবে খনন করাটা এতটাও সহজ ছিল না, খনন করতে অনেক সময় লাগে, আর ফ্লয়েড সেই সময় পর্যন্ত বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে। তারপর তারা অনেক প্ল্যান করে খনন শুরু করে দেয়। প্রায় 30 ঘন্টা খনন করার পর তারা ফ্লয়েডের দেহ দেখতে পায়। তবে আফসোস, তার মধ্যে কোনো রেসপন্স পাওয়া যায়নি। 17 দিন ফ্লয়েড জীবনের সাথে লড়াই করতে করতে সেখানে তার জীবনের অধ্যায় শেষ হয়। পরে তাকে রেস্কিউ টিম সেখান থেকে উদ্ধার করে এবং কেবের সামনে তাকে দাফন দেওয়া হয়। আপনি কি কখনো এমন কারো গল্প শুনেছেন যে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে সব হারিয়ে ফেলেছে? ফ্লয়েড কলিন্স কি বোকামি করেছিল, নাকি সে ছিল একজন সত্যিকারের সাহসী মানুষ? আপনার মতে সে কি এই চেম্বার আবিষ্কারের জন্য নিজের জীবন বাজি রাখা উচিত ছিল? কমেন্টে জানাবেন। আপনি হলে কি এমন বিপজ্জনক পথে যেতেন, নাকি ফিরে দাঁড়াতেন সেই টার্ন অ্যারাউন্ড রুমেই?